আজ অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু জীবনযাপন তো থেমে নেই। আর আমার জীবনযাপনের এক বিশাল বড় অঙ্গ হলো গণেশ পুজো, অর্থাৎ গণেশ চতুর্থী। সেই 2010 সাল থেকে একভাবে আমি পুজো করছি। পুজো করার যদি ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড আপনাদের বলি, আমি জানি এটি একেবারে অবাঙালিদের পুজো। টু বি মোর প্রেসাইজ, এটি মারাঠি গুজরাটিদের পুজো। তো আমি এককালে ব্যাঙ্গালোরে থাকতাম। আমার ঠিক নেক্সট ডোর নেইবার ছিলেন সুমা দিদি আর হরিশ দাদা। ওনাদের বাড়িতে আমি প্রথম এই গণেশ পুজোয় পার্টিসিপেট করি। আমার বরাবরই একটি ইন্টারেস্ট ছিল, কিন্তু জানতাম না কি হয়, কি করে হয়। কারণ তখনও কলকাতায় এরকম মুড়িমুড়কির মতো হুলিয়ে গণেশ পুজোটা শুরু হয়নি। ওনাদের বাড়িতে একবার গণেশ পুজোর সময় আমি কিছু একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আমি গণেশ ঠাকুরকে বলি যে আমার যদি মানসিক অশান্তিটা তুমি কাটিয়ে দাও, আমার কর্মে সিদ্ধি লাভ করলে আমি আমার বাড়িতে তোমার পুজো করব। আর সেই মতো 2010 থেকে আমি বাড়িতে পুজো শুরু করি। তো প্রত্যেকবারের মতো এবারও গেছিলাম কুমোরটুলি ঠিক পুজোর আগের দিন। কিন্তু কুমোরটুলিতে যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম ততটা ভিড় কিন্তু ছিল না। তারপরেও দেখুন কি অপূর্ব সুন্দর সব গণেশের মূর্তি তৈরি হচ্ছে। এই যে শেষ মুহূর্তের অঙ্গরাগ বা সজ্জা চলছে, অপূর্ব অপূর্ব সুন্দর সব স্থাপত্যের নিদর্শন। মানে কুমোরটুলি এলে প্রত্যেক বছর আমার একটাই কথা মনে হয়, এত বড় বড় শিল্পীরা কোনোদিন তার দাম পেল না। না, খুব খারাপও লাগে জানেন। এত সুন্দর শিল্পকর্ম তো প্যারিসের লুভর মিউজিয়ামে থাকা উচিত, তা না, কোথায় এক কোণে কাপড় চাপা পড়ে পড়ে আছে। আর এদিকে দেখুন, ইনি কি অক্লান্ত পরিশ্রমে তারের মুকুট তৈরি করছে। একটা পুজো কিন্তু শুধু একজন মানুষের রোজগারের উপায়ও নয়, একজন মানুষের কর্মও নয়। একটা পুজোয় একটা গোটা গ্রাম লাগে। কেউ মূর্তি বানাবে, তো কেউ মাটি ছানবে, তো কেউ তার বস্ত্র দেবে, তো কেউ মিষ্টি বানাবে। সব মিলিয়ে এটাই হলো উৎসবের আমেজ। অপূর্ব সুন্দরী গণপতির মূর্তি। আর এই দেখুন, মা দুর্গার কাজও কিন্তু শেষ হওয়ার পথে। এ আমাদের অতি পরিচিত খনিশ বা বাবাইয়ের দোকান, যার থেকে আমি লক্ষ্মী ঠাকুর কিনে থাকি। এই গণেশ বাবাজি রেডি হয়ে চলেছেন তার বাড়ির দিকে। আমরাও আমাদের গণেশ বাবাজিকে নিয়ে হাঁটা দিচ্ছি আমাদের বাড়ির দিকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই পুজোটা কি করে করতে হয়। তো এবছর আমি অনেককে ইনবক্সে বলেছি আমি কিভাবে করে থাকি। আজকে আরও একবার বলবো, আমি 11 দিনের পুজো করি। চতুর্থীর দিন আমার গণেশ বসেন, আর চতুর্দশীর দিন তার বিসর্জন হয়। তো আমরা ঠাকুর বিসর্জন সেভাবে দিই না, ঘটের বিসর্জন দিই। কারণ আমার মা গণেশ কিউরেট করতে খুব ভালোবাসেন বলে আমাদের বাড়িতে অজস্র গণেশ ঠাকুর। হ্যাঁ, চেষ্টা করি 2-3 বছরের পুরনো অন্তত একটা করে গণেশ ঠাকুরের বিসর্জন দেবার, না হলে বাড়িতে আর রাখার জায়গা হয় না। তো এই হলো আমাদের গণপতি, আর এই হলো তার সাজসজ্জা। এই গণপতির অঙ্গরাগটা আমার বোন করেছে, আর পাগড়িটা আমি পরিয়েছি। সামনের যে ছোট্ট পিতলের গণপতিকে দেখছেন, তাকে স্নান করিয়ে পুজো করা হয়। প্রত্যেক বছরই আমরা যখনই যে ঠাকুরের মূর্তি আনি না কেন, নিজেদের হাতের একটু ছোঁয়া আমরা তাতে রেখেই দিই। ভারী মজার ব্যাপার সেটা। পেছনের ব্যাকড্রপটাও সম্পূর্ণভাবে আমার বোন সাজিয়েছে। এদিকে দেখুন, বিভিন্ন রকমের মিষ্টি মাছটা আছে, মানে লোকাল মোয়া, নাড়ু, এগুলোও লাড্ডু। তার সাথে অবশ্যই লাড্ডু আর মোদক। আর গণেশের থালে আছে পান, সুপারি, পানের মুখশুদ্ধি, কুমকুম, হলুদ, বোঁদে, মোদক, লাড্ডু, পৈতে আর সিদ্ধি। সিদ্ধিদাতা গণেশকে এগুলোর সাথে সাথে অল্প কিছু ভোগও নিবেদন করেছিলাম। যেমন ছিল 5 রকমের ফল, যাতে মাস্ট নারকোল, কলা আর আখ। কিন্তু এবছরে আমরা আখটা প্রথম দিনে পেয়ে উঠিনি, ইচ্ছে আছে শেষ দিনে দেওয়ার। আর হাতে করে মা রান্না করে দিয়েছিল ভোগ, ছিল ভেজ পোলাও, ছিল একটু আলুর দম, ছিল একটু পনিরের তরকারি আর চাটনি। এবছরের পুজোর 2 দিন কেটে গেল। এই 11টা দিন আমি ভারী মানসিক শান্তিতে থাকি। এই বছরটা মানসিক শান্তি ভয়ানক বিঘ্নিত, কিন্তু গণপতির কাছে এটাই আমার প্রার্থনা যে গণপতি, আমার ফিডে আজকে যারা যারা এই ব্লগটা দেখছে তাদের
এবং আমার চেনা পরিচিত সকলের জীবন তুমি সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলো। যে সুবিচারের আশায় আমরা সবাই পথে নেমেছি, সেই সুবিচার আমাদের দাও। সার্বিক শান্তি সমৃদ্ধি বজায় রাখো। তুমি তো সিদ্ধিদাতা, তুমি চাইলেই সর্ব কাজে সিদ্ধি লাভ হবে। এবছরে তোমার কাছে এটাই প্রার্থনা, সব অন্যায়ের বিচার চাই, সবার সাথে ঘটে যাওয়া সব অন্যায়ের। আজকের ব্লগটা এই পর্যন্ত।